জৌনপুর জেলার সেই ছোট্ট গ্রামটি, যেখানে প্রতিটি গলি, প্রতিটি ক্ষেত এবং প্রতিটি চৌপালে একটি নাম ঘুরে বেড়াত, সেটা হলো বিধায়ক রত্নপাল সিং। আর যখন সন্ধ্যা নামত, তখন গ্রামের চারপাশে যে ভয়টা ঘুরে বেড়াত, সেটা ছিল তার ছেলে আরজান সিং। এই ছেলেটি তার বাবার থেকেও 2 কদম এগিয়ে। শিবপুরের মানুষের কাছে রত্নপাল সিং এবং তার ছেলে আরজান সিং কোনো নেতা ছিল না, তারা ছিল সাক্ষাৎ এক জীবন্ত বিপদ। তাদের ব্যবসা ছিল মানুষের বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম, জমি জায়গা, ক্ষেত সব কেড়ে নেওয়া। একদিন রত্নপাল সিংয়ের ছেলে আরজান সিং 4-5 জন লাঠিয়ালকে নিয়ে সোজা রঘুনাথ কাকার ক্ষেতের কাছে আসে এবং তাকে ধমকাতে শুরু করে। সেই ক্ষেত যাকে রঘুনাথ কাকা ছোটবেলা থেকে দেখছেন, যেখানকার মাটিতে তার বাপদাদাদের রক্ত ঘামের গন্ধ মিশে আছে। আরজান সিং ক্ষেতের মাটিতে লাথি মেরে ধুলো ওড়ায় এবং ভারী গলায় বলে, ওহে বুড়ো, এখন এই ক্ষেত আর তোমার নেই, এখন এই জমিতে রত্নপাল সিংয়ের নাম লেখা আছে। রঘুনাথ কাকার বুড়ো চোখ ভরে আসে আর কাঁপতে থাকা 2 হাত জোর করে ভয়ে ভয়ে বলেন, বাবা, এটাই আমার পুরো জীবন, এখানেই আমার বাপদাদারা হল চালিয়েছে। এটা শুনে আরজান একটা নিষ্ঠুর হাসি হাসে এবং বলে, তোমার বাপদাদারা হল চালিয়েছে, তাতে আমার কি যায় আসে? চলো এখান থেকে ভাগো, অন্য কোথাও যাও, এই জমি এখন আর তোমার না। এইভাবেই তাদের ভয় পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। শিবপুরে এখন আর অত্যাচারের প্রতিবাদ করার সাহস কারো মনে বাকি ছিল না। যে কেউ ভুল করেও আওয়াজ তুলত, তার পরের ঠিকানা হতো গ্রামের পুলিশ স্টেশন। কিন্তু সেই পুলিশ স্টেশনটা ন্যায় বিচারের জায়গা না হয়ে অত্যাচারের দ্বিতীয় দরজা হয়ে উঠেছিল। যখন কোনো নির্যাতিত মানুষ কাঁপতে কাঁপতে অভিযোগ নিয়ে তাদের সামনে দাঁড়ায়, তখন তারা তার কথা শোনার বদলে সিগারেটে টান দেয় এবং কড়া দৃষ্টিতে তাকিয়ে বলে, যাও আগে প্রমাণ নিয়ে এসো, তাও আবার পাক্কা প্রমাণ। এই সব ফালতু বকবক নিয়ে আর এসো না, এখানে বিধায়কজি একজন ভালো মানুষ, তুমি তার উপর দোষ চাপাবে। এই বলে তাদের মারধর করে থানার গেট থেকেই তাড়িয়ে দিত। গ্রামটা ভয়ের ছায়ায় বাঁচতে শুরু করেছিল। সন্ধ্যা নামার সাথে সাথেই ঘরের দরজা শক্ত করে বন্ধ হয়ে যেত। এখন পুরো গ্রামে কারো আর ভরসা ছিল না যে কেউ তাদের কোনো দিন বাঁচাতে আসবে। তাদের নিজেদের সরকার, নিজেদের প্রশাসন সব বিক্রি হয়ে গেছে। কিন্তু এই ভীত সন্ত্রস্ত মানুষের ভিড়ে এমন একজন মানুষও ছিল যার বয়স 70-এর কোটা পার করলেও তার বুকে আজও সততার আগুন জ্বলছিল। তার নাম ছিল দিলীপ নাথ দাদা। তিনি নিজের জমিটা কোনো মতে বাঁচাতে পেরেছিলেন, কিন্তু যখনই তিনি অন্য কারোর উচ্ছিন্ন ক্ষেত দেখতেন, কোনো নিরুপায় কৃষকের নত চোখ দেখতেন, তখন তার মন ভেতরে ভেতরে কেঁদে উঠত। এবং সেই দিনই প্রথম তিনি ঠিক করে নেন, যদি এবারও চুপ থাকি তবে আগামী প্রজন্ম আমাকে ক্ষমা করবে না। একদিন দিলীপনাথ দাদা সাহস করেন। তিনি ঠিক করেন যে তিনি শহরে যাবেন এবং ডিএম সাহেব পর্যন্ত নিজের কথা পৌঁছবেন। যদিও তিনি জানতেন যে কেউ তাকে সাহায্য করবে না, তবুও মনের কোনো এক কোণে একটা ছোট্ট আশা বাকি ছিল। পরের দিন সকালে তিনি কাঁপতে থাকা হাতের লাঠি ধরে বাসে চড়ে শহরে পৌঁছান আর সেখান থেকে হেঁটে ডিএমের অফিসে যান। ডিএমের অফিসটা খুব বড় ছিল। গেটেই লাঠি হাতে গার্ডরা দাঁড়িয়েছিল আর ভিড় দেখে দিলীপনাথ দাদার মাথা ঘুরে যায়। তিনি এক কোণে বসে পড়েন এবং ভাবতে থাকেন যে এত বড় একজন মানুষের সাথে আমি কিভাবে দেখা করব। আমার ছেঁড়া পুরনো কুর্তা দেখেই তো তারা আমাকে তাড়িয়ে দেবে। এই ভেবে তিনি মন খারাপ করে বাস স্ট্যান্ডের দিকে ফিরে যেতে শুরু করেন। ঠিক তখনই তিনি দেখেন যে একজন লোক একটা বড় চকচকে সাদা সরকারি গাড়ি ধোয়াচ্ছেন। এই লোকটি আর কেউ নন, ডিএম সুনায়া ত্রিপাঠীর ড্রাইভার কর্নিশ। দিলীপনাথ দাদা সাহস করে কর্নিশের কাছে যান এবং তাকে বলেন, ভাই, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। দিলীপনাথ দাদার কণ্ঠস্বর কাঁপতেছিল। কর্নিশ জলের পাইপ বন্ধ করতে করতে বলে, হ্যাঁ দাদা, বলুন। দিলীপনাথ দাদা ভয়ে ভয়ে পুরো গল্পটা শোনান। বিধায়ক রতনপাল সিংয়ের সন্ত্রাস এবং তার ছেলে আরিয়ান সিংয়ের গুন্ডামি, পুলিশের যোগসাজশ আর কিভাবে গ্রামের মানুষ প্রতিদিন মরছে, এই সব কথা বলে দিলীপনাথ দাদা কেঁদে ফেলেন। আর কর্নিশকে বলেন, বাবা, সেখানে যদি কোনো কালে কালেক্টর না আসে তবে আমরা সবাই রাস্তায় এসে যাব। আমার কাজ হোক বা না হোক, শুধু তুমি এই কথাটা ডিএম সাহিবা পর্যন্ত পৌঁছে দিও এবং বলে দিও যে একজন বুড়ো মানুষ অনেক আশা নিয়ে এসেছিল। কর্নিশ, যে প্রতিদিন নেতাদের মিথ্যা কথা শুনতে অভ্যস্ত ছিল, এই বুড়ো মানুষটির চোখে আসল ভয় আর কষ্ট দেখে চমকে যায়। সে দিলীপনাথ দাদাকে চুপ করায় এবং চা খাওয়ায়। আর সন্ধ্যায় যখন কর্নিশ ডিএম সুনায়া ত্রিপাঠীকে বাড়ি পৌঁছে দেয়, তখন সে পুরো ঘটনাটা তাকে বলে এবং ইচ্ছে করেই জোর দিয়ে বলে, ম্যাডাম, সেই বুড়ো লোকটি মিথ্যা বলেনি, তার মুখে মৃত্যুর ভয় ছিল। সে বলেছিল ডিএম সাহিবা আমাদের শেষ আশা। সুনায়া ত্রিপাঠী ছিলেন সবচেয়ে দ্রুত, বুদ্ধিমান এবং স্বচ্ছ ডিএম হিসাবে পরিচিত। কর্নিশ যখন তাকে শিবপুর গ্রামের নাম বলে, তখন তার কপালে গভীর ভাঁজ পড়ে যায়। চোখে এক অদ্ভুত ঝলক আসে, যেন কোনো ঘুমন্ত সিংহী হঠাৎ জেগে উঠেছে। কর্নিশের দিকে তাকিয়ে তিনি কোনো আওয়াজ উঁচু না করেই কিন্তু খুব কড়া গলায় বলেন, তুমি এক্ষুনি ফিরে যাও এবং আমার শিবপুর গ্রামের সমস্ত বিবরণ চাই। ওখানকার থানেদারকে,
তহসিলদারের নাম কি, আর এই বিধায়কের বিরুদ্ধে এ পর্যন্ত কতগুলো অভিযোগ হয়েছে, সবকিছু বিস্তারিত নিয়ে এসো। কর্নিশ এক মুহূর্তের জন্য চমকে যায়, তারপর মাথা নিচু করে বলে, জি ম্যাডাম। সুনায়া বাইরে শান্ত দেখালেও ভেতরে তার মন ঝড়ের মতো উত্তাল হচ্ছিল। পরের সকালের মধ্যেই পুরো রিপোর্টটা তার টেবিলের উপর রাখা ছিল। তিনি ফাইলটি খোলার সঙ্গে সঙ্গেই তার চোখ নিজের উপর বিশ্বাস করতে পারছিল না। গত ৩ বছরে জমি দখলের ১০,০০০-এরও বেশি অভিযোগ, আর প্রতিটি অভিযোগের সামনে একই মন্তব্য লেখা ছিল, মামলা মিথ্যা বা পারস্পরিক বিবাদ। তার আঙুলগুলো ফাইলের পাতা শক্ত করে চেপে ধরে। থানেদারের নাম সেই একই ছিল যে গত ৩ বছর ধরে এই থানাতেই জাঁকিয়ে বসেছিল। না বদলি, না জিজ্ঞাসাবাদ, না কোনো ব্যবস্থা। সুনায়া ফাইল বন্ধ করতে করতে নিজের মনে বিড়বিড় করেন, এখানে ডালে শুধু কিছু কালো নেই, এখানে তো পুরো ডালটাই কালো। এখন তার কাছে সব স্পষ্ট হয়ে যেতে শুরু করে। এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না, এটা একটা পুরো ব্যবস্থা যেখানে নেতা, পুলিশ এবং প্রশাসন একসঙ্গে মিলে মানুষের জীবন নষ্ট করছিল। ডিএম সুনায়া ত্রিপাঠী একটা বড় এবং খুব বিপজ্জনক সিদ্ধান্ত নেন। তিনি কর্নিশকে বলেন, আজ আমি অফিসে যাব না, কেউ যেন জানতে না পারে, কোনো মিটিং হবে না, আজ কোনো ফোন করবে না। কর্নিশ অবাক হয়ে বলে, ম্যাডাম আপনি আজ ছুটিতে আছেন? তিনি বলেন, না, আমি শিবপুর যাচ্ছি। একা? নিরাপত্তা ছাড়া? ম্যাডাম, ওই বিধায়ক খুব বিপজ্জনক, আর তার ছেলে তো উন্মাদ। ম্যাডাম বলেন, এই কারণেই তো আমি একা যাচ্ছি। যদি আমি আমার সরকারি গাড়ি আর নিরাপত্তা নিই, তবে 10 মিনিটের মধ্যেই বিধায়ক জানতে পারবে যে ডিএম আসছেন, আর তখন সে সবকিছু পরিষ্কার করে দেবে। আমাকে আসল শিবপুর দেখতে হবে। সুনায়া তার সরকারি পোশাক খুলে রাখেন। তিনি একেবারে সাধারণ হালকা সবুজ রঙের একটি সুতির সালোয়ার কামিজ পরেন। মুখে হালকা পাউডার, চোখে কাজল এবং গলায় একটি সরু চেন। তিনি তার চুল বেঁধে নেন। তার হাতে একটি ছোট ব্যাগ ছিল, যার মধ্যে শুধু জলের বোতল, কিছু টাকা এবং তার ব্যক্তিগত ফোন ছিল। তিনি একটি সাধারণ লোকাল বাসে গিয়ে বসেন। বাসে বসা গ্রামের মহিলারা তাকে দেখে বুঝতে পারে যে তিনি শহরের, কিন্তু কেউ বিশেষ মনোযোগ দেয় না। ডিএম এর কাছে এই সবকিছু খুব অদ্ভুত লাগছিল। তিনি এই প্রথম নিজের পরিচয় ছাড়া বাইরে যাচ্ছিলেন। তার ভয়ও লাগছিল, কিন্তু তার ভেতরে একটা জেদ ছিল, আমি ডিএম, আর আমার কাজ হলো মানুষকে ন্যায় বিচার দেওয়া। বাস শিবপুর গ্রামের কাছে থামে। ডিএম নেমে পড়েন। ধুলো ভরা রাস্তা, ছোট ছোট ঘর, আর দূর দূর পর্যন্ত ক্ষেতের নীরবতা। তিনি গ্রামে পা রাখার সঙ্গে সঙ্গেই তার মনে হয় যেন বাতাসেও ভয় মিশে আছে। লোকেরা তাকে কড়া দৃষ্টিতে দেখছিল। একজন অচেনা মহিলা একাই এই গ্রামে। ডিএম সুনাইয়া একটা ছোট্ট চায়ের দোকানে যান। ভাইয়া, একটা চা দিন আর একটু জল। চাওয়ালা একজন মাঝবয়সী লোক ভয়ে ভয়ে তাকে চা দিতে আসে। সে ধীর গলায় জিজ্ঞাসা করে, আপনাকে নতুন লাগছে, কোথা থেকে এসেছেন? ডিএম নকল হাসি নিয়ে বলেন, জি, আমি পাশের শহর থেকে এসেছি। আমার মাসি এখানে থাকেন, তার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু বাড়ি খুঁজে পাচ্ছি না। চাওয়ালা ঘাবড়ে যায়, কোন মাসি, কোথায় থাকতেন? তাড়াতাড়ি বলুন এবং নিজের কাজ করে দ্রুত এখান থেকে চলে যান। ডিএম জিজ্ঞাসা করেন, কেন, কি হয়েছে? সবাই এত ভয় পাচ্ছে কেন? চাওয়ালা চারপাশে তাকায়, যেন দেওয়ালেরও কান আছে। ম্যাডাম জি, আপনাকে শহরের এবং ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে। আমার কথা শুনুন, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান। এই গ্রামটা ভালো নয়। এখানে শুধু একটা আইন চলে, রত্নপাল সিংয়ের আইন। সে যে কোনো নতুন মেয়েকে তুলে নিয়ে যায়। তখনই পাশে বসা একজন বৃদ্ধ, যিনি চুপচাপ হুক্কা খাচ্ছিলেন, তার দিকে তাকাতে শুরু করেন। তিনি কিছু বলেন না, শুধু নিজের আঙুল দিয়ে বাতাসে একটি আঁকাবাঁকা রেখা আঁকেন। এর মানে ছিল, এখানকার সবকিছু বাইরে থেকে একরকম আর ভেতর থেকে অন্যরকম। ডিএম এই ইঙ্গিতটা বুঝতে পারেন। গ্রামের লোকেরা নিজেদের জীবনের ভয়ে মন খুলে কথা বলবে না। এই ব্যাপারটা এত গভীর যে ভয়ে তাদের মনে গেঁথে গেছে। ডিএম চায়ের দাম দেন এবং এগিয়ে যান। তার মনে এখন রাগ জমে উঠেছিল। এই সন্ত্রাসকে তো গোড়া থেকে উপরে ফেলতেই হবে। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন। ডিএম সুনায়া ধীরে ধীরে গ্রামের বাজারের দিকে আসেন। তিনি একেবারে সাধারণ মহিলাদের মতো সবজির ঠেলাগাড়ির কাছে থামেন এবং সেই সবজিওয়ালাকে জিজ্ঞাসা করেন, ভাইয়া, এই টমেটো কত করে দিলেন? সবজিওয়ালা বলে, 20 টাকা কিলো দিদি। ডিএম টমেটো বাছতে শুরু করেন। ঠিক তখনই একটা জোরে আওয়াজ আসে, ওহে ঠেলাওয়ালা, আমার দিকে টাকা। এই আওয়াজটা ছিল আর্জন সিংয়ের। সে একটা সাদা স্করপিও থেকে নামে। তার সঙ্গে ছিল 2 জন মোটা সোটা গুন্ডা। ঠেলাওয়ালা কেঁপে ওঠে। সে তাড়াতাড়ি আর্জন সিংকে নমস্কার করে। আর্জন ঠেলায় রাখা সবচেয়ে ভালো আলু, পেঁয়াজ আর 2 কিলো টমেটো তুলে একটা প্লাস্টিকের ব্যাগে ভরে নেয়। ঠেলাওয়ালা আস্তে করে বলে, বাবুজি, টাকা? আর্জন সিং থামে। সে নিজের প্যান্টের পকেটে হাত দেয়, কিন্তু টাকা বার করে না। আর সবজিওয়ালাকে বলে, ওহে, তুমি জানো না নাকি আমি কে? টাকা কার জন্যে? এটা আর্জন সিংয়ের অর্ডার। সে হেসে ওঠে এবং এগিয়ে যায়। ঠেলাওয়ালা হতাশ হয়ে যায় এবং সে জানত যে টাকা পাওয়া যাবে না। সে চুপচাপ চোখের জল মোছে। ডিএম সুনাইয়া ত্রিপাঠী এই সব দেখেন। তার মুখে রাগ ছিল না, বরং একটা ঠান্ডা, মারাত্মক ভাব ছিল। তার ডিএমের বুদ্ধি সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। ডিএম আওয়াজ দেন, থামুন। তার ঠিক পরেই আর্জন সিংয়ের পা থেমে যায়। সে ঘুরে তাকায়। ঠেলাওয়ালা কেঁপে ওঠে। আর্জন ভয়ঙ্কর চোখে ডিএমের দিকে তাকায়। ডিএম সুনাইয়া সোজা আর্জন সিংয়ের সামনে গিয়ে দাঁড়ান। আর্জন রূঢ়ভাবে জিজ্ঞাসা করে, কি হলো, কি চাই?
ডিএম একেবারে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলেন, না, আর জানার আগ্রহও নেই। এটা শোনা মাত্রই আর্জন সিংয়ের রক্ত গরম হয়ে যায়। তার মুখে লালচে ভাব আসে এবং চিৎকার করে বলে, তোর এত সাহস! আরিয়ান সিং রাগে নিজের হাত তোলে, যেন ডিএমকে থাপড় মারতে যাচ্ছিল। ঠিক তখনই ঠেলাওয়ালা চেঁচিয়ে ওঠে, আরে দিদি, ছেড়ে দিন না, কেন নিজের জীবনের বিপদ ডেকে আনছেন? আরিয়ান সিং ডিএমের খুব কাছে এসে নিজের গলার স্বর নিচু কিন্তু বিপজ্জনক করে তোলে এবং বলে, দেখো, যদি তুমি এখান থেকে চুপচাপ না বেরিয়ে যাও তবে আমি তোমাকে তুলে নিয়ে যাব। তখন জানতে পারবে যে আমার বাপকে। ডিএম সুনায়া একটুও নড়েন না, তার চেহারায় এতটুকুও বিচলিত ভাব ছিল না। তিনি পুরোপুরি নির্ভীক ছিলেন এবং বলেন, তুলুন, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে তুলে নিয়ে যান, আর তারপর দেখুন যে আপনাদের কি শাস্তি হয়। এটা দেখে আরিয়ান সিং এবং তার গুন্ডানা থেমে যায়। এই মহিলার চোখে তারা এমন কিছু দেখে যা তাদের হতচকিত করে। ইনি ভয় পাচ্ছেন না, ইনি সত্যিই কিছু একটা বড় কাজ করার সাহস রাখেন। আরিয়ান সিং এক সেকেন্ড ভাবে, একে মারা ঠিক হবে না, যদি কাল কোনো ঝামেলা হয় তাহলে কি হবে। তারপর সে রাগে সবজির ব্যাগটা মাটিতে ছুঁড়ে ফেলে, গাড়িতে বসে এবং গুন্ডাদের নিয়ে দ্রুত চলে যায়। যেতে যেতে সে ডিএমকে এমনভাবে তাকায় যেন কাল এর হিসাব নেবে। গ্রামের লোকেরা অবাক হয়ে যায়, সবাই ডিএমকে এমনভাবে দেখে যেন তিনি কোনো অলৌকিক কাজ করে দিয়েছেন। ঠেলাওয়ালা ভয় ভয় জিজ্ঞাসা করে, দিদি, আপনি ঠিক আছেন? আপনি এ কি করলেন? এখন ওরা আপনাকে ছাড়বে না? ম্যাডাম ডিএম সুনায়া বলেন, আমি তো কেবল সত্যি কথা বলেছি, এতটুকুই যে ওরা তোমাদের পাওনা টাকা ফেরত দিক। তারপর তিনি বলেন, এই টমেটোগুলো নিন এবং আমার জন্য প্যাক করে দিন। তিনি বুঝতে পেরেছিলেন যে গ্রামের মানুষের মনে এখনও সততা বেঁচে আছে, শুধু সেটাকে জাগানোর জন্য একটা স্ফুলিঙ্গ দরকার, আর সেই স্ফুলিঙ্গ তিনি নিজেই হবেন। সন্ধ্যা নেমে আসে, পুরো গ্রামে অন্ধকার ছেয়ে যায়। সেই ভয়ানক নীরবতা যা প্রতিদিন সন্ধ্যায় আরিয়ান সিংয়ের সন্ত্রাসের সাথে আরও গভীর হতো। ডিএম সুনালা ত্রিপাঠী দিনভর গ্রামের চারপাশে ঘুরে পরিবেশটা বুঝে নিয়েছিলেন। তিনি বুঝতে পারেন যে দিনের আলোয় কেউ তার সাথে কথা বলবে না। তিনি যে ছোট ভাড়ার ঘরে উঠেছিলেন একজন পুরনো শিক্ষিকার বাড়িতে, সেখানে তিনি রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেন। তিনি নিজের পোশাকের ভেতরে একটা ছোট কিন্তু শক্তিশালী রেকর্ডার এবং ক্যামেরা লুকিয়ে রেখেছিলেন। তার কাছে কোনো অস্ত্র ছিল না, শুধু তার বুদ্ধি এবং ডিএমের ক্ষমতা ছাড়া। রাত প্রায় 11টার সময় তিনি চুপিসারে ঘর থেকে বাইরে আসেন। তিনি নিজের মুখে একটা পাতলা ওড়না জড়িয়ে নেন, যাতে অন্ধকারেও তার পরিচয় জানা না যায়। তার প্রথম লক্ষ্য ছিল গ্রামের পুরনো চৌপাল। এটাই ছিল সেই জায়গা যেখানে একসময় গ্রামের ফয়সালা হতো, কিন্তু এখন এটা শুধু ভাঙাচোরা কাগজের গুদাম হয়ে গিয়েছিল। তিনি জানতেন যে বিধায়ক জমির কাগজপত্র এখানেই কোথাও লুকিয়ে রেখেছে বা এখান থেকেই সব কাজ শুরু করেছিল। চৌপালে ঘন অন্ধকার ছিল। ডিএম নিজের ফোনের টর্চকে সবচেয়ে কম আলোতে সেট করেন এবং ধীরে ধীরে ভেতরে যান। বাতাসে স্যাঁতস্যাঁতে ভাব আর পুরনো কাঠের গন্ধ ছিল। তিনি সেখানে একটা একটা করে পুরনো আলমারি খুঁজতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি একটি ভাঙা সিন্দুকের নিচে ধুলোর পুরু স্তরের আড়ালে কাপড়ে মোড়া কিছু সরকারি কাগজপত্র পান। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। এটা নিশ্চিতভাবেই কোনো বড় প্রমাণ ছিল। তিনি কাগজপত্রগুলো খোলেন। অন্ধকারে টর্চের হালকা আলোতে তিনি দেখেন জমির আসল মানচিত্র, যেখানে পুরনো কৃষকদের নাম ছিল, রেজিস্ট্রির পুরনো পাতা। এগুলিতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে কিভাবে কৃষকদের ধমকে তাদের টিপসই নেওয়া হয়েছিল। জাল স্ট্যাম্প পেপার। সবচেয়ে বড় কথা হলো তিনি একটি বিশেষ স্ট্যাম্প পান যা শুধুমাত্র তহসিলদারের অফিসে ব্যবহার হয়, কিন্তু এখানে কেন ছিল? আর তার সাথে ছিল হাজার হাজার জাল নথি, যার ওপর নতুন নাম বসানো হয়েছিল। আরে বাবা, এটা তো বিশাল ষড়যন্ত্র, ডিএম আস্তে করে বলেন। বিধায়ক শুধু গুন্ডামি করেনি, বরং পুরো সরকারি সিস্টেমকে নিজের বাড়িতে বসিয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে নিজের ক্যামেরা দিয়ে এই সব কাগজপত্রের বেশ কিছু ছবি তোলেন এবং রেকর্ডারে নিজের কণ্ঠের সব বিবরণ রেকর্ড করে নেন। এইসব তার বড় পরিকল্পনার অংশ ছিল। ডিএম জানতেন যে কাগজপত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের সাক্ষ্য। তিনি চৌপাল থেকে বেরিয়ে গ্রামের সবচেয়ে পেছনের দিকের অংশে যান, যেখানে দিন মজুরদের ছোট ছোট ঝুপড়ি ছিল। সেখানে তার দেখা হয় একজন মজুর রমেশের সাথে, যে রাতের খাবারের পর বসেছিল। পরের দিন সকাল 8টায় শিবপুর চৌপালে পুরো টিম প্রস্তুত থাকবে। এই মেসেজ সরাসরি এসপি, পুলিশ সুপার এবং কমিশনারকে পাঠানো হয়, যাদেরকে সুনায়া আগেই কিছু বিশেষ জরুরি কোড বলে রেখেছিলেন। পরের দিন সকাল ঠিক 8টায় শিবপুর গ্রামের চৌপালের কাছে অদ্ভুত তোড়জোড় শুরু হয়। একটি দুটি নয়, বরং 40 থেকে 50টি সরকারি গাড়ি দ্রুত গতিতে গ্রামের দিকে আসছিল। সবার সামনে নীল বাতি লাগানো এসপির অফিসিয়াল জিপ ছিল, তার পেছনে মিডিয়ার ভ্যান, নতুন তহসিলদারের গাড়ি এবং শত শত পুলিশ বাহিনী। দেখে মনে হচ্ছিল যেন গ্রামে কোনো বড় যুদ্ধ হতে চলেছে। বিধায়ক রত্নপাল সিং এবং তার ছেলে আর্জন সিং, যারা সবেমাত্র নিজেদের বিলাসবহুল বাংলোতে সকালের নাস্তার জন্য উঠছিল, এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। তখনই রত্নপাল সিং নিজের মুন্সিকে জিজ্ঞাসা করে, এটা কি হচ্ছে? মুন্সি যা দেখছিল তাতে কাঁপছিল এবং বলে, মালিক, আমি জানি না, এত পুলিশ তো কোনো নির্বাচনেও আসেনি। আর্জন সিংয়ের হঠাৎ করে আগের রাতের কথা মনে পড়ে। ওই শহরের মহিলাটা নয় তো? তখনই মুন্সি বলে, সে কে হয় যে এত বড় নাটক তৈরি করবে? এরপরে বাবা ছেলে নিজেদের গুন্ডাদের সঙ্গে নিয়ে ঘাবড়ে গিয়ে চৌপালের দিকে যায়। চৌপালের দৃশ্য দেখার মতো ছিল।
পুলিশ দড়ি দিয়ে পুরো এলাকাটা ঘিরে রেখেছিল। গ্রামের শত শত মানুষ ভয় এবং কৌতূহল নিয়ে দূরে দাঁড়িয়েছিল। পুলিশ অফিসার, মিডিয়া কর্মী সবাই অপেক্ষা করছিল। মঞ্চের একেবারে সামনে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। তিনি এখন আর সাধারণ সালোয়ার কামিজ পরা ছিলেন না, না, কালকের সেই ভীত মহিলা। আজ তিনি ডিএমের অফিসিয়াল সাদা হ্যান্ডলুম শাড়ি পরেছিলেন, যা তার শক্তিশালী ব্যক্তিত্বকে আরও বেশি ক্ষমতাশালী করে তুলছিল। তার কাঁধে সরকারি ব্যাজ ঝলমাল করছিল এবং তার চোখে সরকারি ক্ষমতার আত্মবিশ্বাস স্পষ্ট ফুটে উঠছিল। তার পেছনে এসপি, পুলিশ সুপার এবং জেলার বড় বড় অফিসাররা মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিলেন, যেন তিনি কোনো সেনাপতি। বিধায়ক রত্নপাল সিং এবং আর্জুন সিং সেখানে পৌঁছায়। রত্নপাল সিং এসপিকে জিজ্ঞাসা করে, এটা কি তামাশা? এসপি সাহেব, আমার অনুমতি ছাড়া আমার গ্রামে এত বড় বাহিনী কেন নামিয়েছেন? আমি বিধায়ক। এসপি রত্নপাল সিংয়ের দিকে তাকান, কিন্তু কোনো জবাব দেন না। তার চোখ মঞ্চে দাঁড়ানো মহিলার দিকে নিবদ্ধ ছিল। আর্জুন সিং যখন সেই মহিলাকে দেখে, তখন ভয়ে তার মুখ থেকে একটা চাপা চিৎকার বেরিয়ে আসে। এ তো সেই বাজারের মহিলা। রত্নপাল সিং এবং আর্জুন সিংয়ের চোখ বিস্ময় এবং ধাক্কায় খোলা থেকে যায়। তাদের মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। তাদের সমস্ত প্রতিপত্তি, তাদের সমস্ত দাপট এক মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে গিয়েছিল। ডিএম সুনায়া ত্রিপাঠী মাইক নেন। তিনি একটি গভীর শ্বাস নেন এবং বলেন, শান্ত হন শিপুর গ্রামের আমার ভাই ও বোনেরা। আজ আপনাদের চুপ থাকার দরকার নেই। আজ আমার বলার পালা। গ্রামে এত নীরবতা ছিল যে কারোর হৃৎস্পন্দনও শোনা যাচ্ছিল না। সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল। ঠেলাওয়ালা, দিলীপনাথ দাদা, রমেশ মজুর সবাই উৎসুক ছিল। তাদের চোখে তখনও অবিশ্বাস ছিল। ডিএম সুনায়া একটু গলার স্বর উঁচু করেন এবং তার কণ্ঠে এমন বজ্রধ্বনি ছিল যা বাতাসে প্রতিধ্বনিত হয়ে বিধায়কের বুকে আঘাত করছিল। আমি সুনায়া ত্রিপাঠী, আপনাদের জেলার ডিএম, সেই ডিএম যাকে আপনারা সাহেব বলে ডাকেন, কিন্তু যিনি আপনাদের কষ্ট দেখার জন্য সাধারণ পোশাকে আপনাদের মাঝে 3 দিন কাটিয়েছেন। এই একটি লাইন পুরো গ্রামকে কাঁপিয়ে দেয়। দিলীপনাথ দাদা সেখানেই মাটিতে বসে পড়েন। তার চোখে জল ভরে আসে। এটা বিশ্বাস করা কঠিন ছিল যে বুড়ো মানুষটা ভয়ে ভয়ে বাসস্ট্যান্ডে একজন ড্রাইভারকে নিজের কথা বলেছিলেন, সেই বুড়ো মানুষটার কথার ওপর ভরসা করে জেলার সবচেয়ে বড় অফিসার নিজের জীবন বাজি রেখেছিলেন। ডিএম বিধায়ক এবং তার ছেলের দিকে তাকান। তার দৃষ্টিতে এখন একজন ডিএমের শক্তি ছিল। গতকাল যা কিছু আমি নিজের চোখে দেখেছি তা আজ শেষ হবে। আমি দেখেছি যে বিধায়ক রত্নপাল সিং এবং তার ছেলে আর্জুন সিং কিভাবে জোর করে আপনাদের জমি দখল করছে। আমি দেখেছি যে কিভাবে পুলিশ স্টেশন তাদের আড্ডাখানায় পরিণত হয়েছে। আমি দেখেছি যে আপনারা সবাই কিভাবে ভয়ের ছায়ায় প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতো করে বাঁচছেন। ডিএম নিজের রাগ প্রকাশ করেন এবং বলেন, এই জেলার প্রশাসনের উপর আমার লজ্জা হয়। আমি আপনাদের জানাতে চাই যে আমি গতকাল রাতে গ্রামের চৌপাল থেকে জাল কাগজপত্র উদ্ধার করেছি। আমি মজুরদের সাথে কথা বলেছি এবং আমি নিজেই দেখেছি যে এই বিধায়কের ছেলে কিভাবে বাজারে একজন গরিব ঠেলাওয়ালাকে প্রকাশ্যে লুট করেছে। আর যখন আমি প্রতিবাদ করেছি, তখন এই লোকেরা আমাকে অপহরণ করার চেষ্টা করেছে। আর্জেন সিংয়ের মুখ সাদা হয়ে যায়। সে রত্নপাল সিংয়ের পেছনে লুকানোর চেষ্টা করতে শুরু করে। ডিএম সুলায়া ঘুরে দাঁড়িয়ে এসপিকে আদেশ দেন। তার কণ্ঠস্বর এখন কঠোর হয়ে গিয়েছিল। কোনো ধরনের নরম সুরের চিহ্ন ছিল না। তার কণ্ঠস্বর ছিল আদেশ দেওয়ার মতো, এমন একটি কণ্ঠস্বর যা সরাসরি নিয়ম কানুনকে কার্যকর করে। এসপি সাহেব, এই দেখুন প্রমাণ। আমার কাছে জাল কাগজপত্রের ছবি, মজুরদের সাক্ষ্যের রেকর্ডিং এবং পুরো ষড়যন্ত্রের পোক্ত প্রমাণ আছে। সবার আগে বিধায়কের এই মুন্সিকে হেফাজতে নেওয়া হোক, যে জমির জাল কাগজপত্র তৈরি করেছে। এসপি সঙ্গে সঙ্গে স্যালুট করেন। তিনি জানতেন যে এটা শুধু একটা রুটিন গ্রেফতার নয়, বরং একটা বড় রাজনৈতিক পরিষ্কারণ ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে মুন্সিকে ধরে ফেলে। মুন্সি চিৎকার করতে শুরু করে, সাহেব, আমার কোনো দোষ নেই, আমাকে বিধায়ক ধমকেছিল। কিন্তু তার আওয়াজকে উপেক্ষা করা হয়। ডিএম মঞ্চ থেকেই দারোগাকে ডাকেন, যার কণ্ঠস্বর গতকাল পর্যন্ত গ্রামের মানুষের ওপর গর্জন করত, যার পোশাকের দাপট মানুষের মনে ভয় ভরে দিত। ওয়ে থানাদার, যেখানেই আছো সামনে এসো। ভয়ে কাঁপতে কাঁপতে দারোগা ভিড়ের মধ্যে থেকে বাইরে আসে। তার মুখ হলুদের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার কপালে ঘাম এবং ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। তার চোখ নিচের দিকে ঝুঁকেছিল, যেন সে মাটিতে মিশে যেতে চাইছে। সে জানত যে এখন তার খেলা শেষ এবং বিধায়ক তার সাথে আর নেই। ডিএম সরাসরি এবং চূড়ান্ত আদেশ দেন। তার আঙুল সরাসরি বিধায়ক এবং তার ছেলের দিকে নির্দেশ করছিল। বিধায়ক রত্নপাল সিং এবং আর্জুন সিংকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করুন। তাদের বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র তৈরি এবং অপহরণের চেষ্টার মামলা চলবে। বিধায়কের সরকারি সুযোগ সুবিধা এক্ষুনি বাতিল করা হচ্ছে। তাদের হাতকড়ি পরানো হোক।